রুদ্র ক্লাস বাঙ্ক দিয়ে লাইব্রেরিতে এসে বসেছে। মায়াও এসেছে ওর পিছু পিছু। রুদ্র কোথাও যাবে আর মায়া সে আবাস ধরে সেদিকে ছুটবে না, সেটা কুসমিন কালে হতে পারে না। মায়া গালে হাত দিয়ে ফোন দেখায় ব্যস্ত। রুদ্র বসে নোটস করছে। এই নোটসগুলো ওর, অনেকগুলো প্র্যাকটিক্যালও কমপ্লিট করা বাকি। মায়া সব নোটস, প্র্যাকটিক্যাল, রিসার্চ পেপার সব কিছু গুছিয়ে দিতে রুদ্র নিজের কাজ করার সময়ই পায়নি। তাও আর সেই প্র্যাকটিক্যাল আর রিসার্চ পেপার রেডি করে দিয়েছে, এদিকে একটু চিন্তা কম আছে। মায়া সব কিছু কমপ্লিট করে ওকে বুঝিয়ে দেওয়া রুদ্রর দায়িত্ব। তারপর ও নিজের কাজে হাত দিতে পারবে। এর আগে না। এসব অন্যায় ছোটবেলা থেকেই হয়ে আসছে ওর সাথে, আর রুদ্র নিজের সাথে এসব অন্যায় হতে দিচ্ছে। মায়া ফোন দেখতে দেখতে এক পলক তাকালো রুদ্রর দিকে, আবার ফোন দেখায় ব্যস্ত হয়ে কিছু একটা ভেবে বলল, রুদ্র, তুই আমাকে ভালোবাসিস? রুদ্র বলল, হুম। হঠাৎ এই প্রশ্ন? রুদ্র লেখায় ব্যস্ত ছিল, তাই সে কথাটা ততটা আমল দিল না। মায়া আবার জোর দিয়ে বলল, বল না, ভালোবাসিস কিনা? বাসি তো। কিরকম ভালোবাসিস আমাকে? বন্ধুর মতো। আমি তোকে বন্ধুর মতো ভালোবাসি, কথাটা বলল রুদ্র। বাট আমি তো তোর বন্ধুত্বের ভালোবাসা চাই না। আমি চাই তুই আমাকে বন্ধুর চেয়েও একটু বেশি ভালোবাসিস। রুদ্র এবার লেখা বাদ দিয়ে ভুরু কুচকে তাকালো মায়ার দিকে। মায়া আবার বলল, আমি তো চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড। পিচ্চিকাল থেকে আমরা একসাথে আছি, ডাইপার পরার বয়স থেকে। তুই কেন আমাকে তোর অন্য বন্ধুদের মতো ভালোবাসবি বল? তোর উচিত না আমাকে একটু বেশি ভালোবাসা? রুদ্র অবুঝ দৃষ্টিতে তাকালো ওর দিকে, বলল, আমি তোকে সবার চেয়ে বেশি ভালোবাসি মায়ু, আমার সব ফ্রেন্ডদের চেয়ে বেশি। তুই আমার কাছে সবার থেকে আলাদা, বাট সেটা বন্ধুর মতো। তাহলে তুই কেমন চাচ্ছিস? যেমনটা আমি তোকে ভালোবাসি তেমন। তুই আমাকে কিরকম ভালোবাসিস? তুই তুই বুঝিস না, তুই একটা গাধা। রুদ্র কথাগুলো খুব উদাস হয়ে বলছিল, কারণ ও লেখায় ব্যস্ত ছিল। ওর সমস্ত মনোযোগ সেদিকে ছিল। মুহূর্তেই মায়ের রেগে আগুন হয়ে তাকালো ওর দিকে। রুদ্র তড়িঘড়ি করে বলল, আরে বাবা, হলোটা কি? এক্ষুনি তো ঠিক ছিলি। মায়া চকিতে উঠে দাঁড়ালো, রেগে মেগে বলল, ধুর, তোকে বোঝানোই বেকার। আমাকে মামুনির সাথে কথা বলতে হবে। কি এমন কথা যেটা আম্মু বুঝবে কিন্তু আমি বুঝবো না? ছ্যাঁচড়া না আমি, বারবার সেম কথা বোঝাবো তোকে? যা, তুই তো 101টা প্রেমিকা নিয়ে থাকা, আমার কোনো দামই নাই তোর কাছে। ধূপ ধাপ পা ফেলে লাইব্রেরির কক্ষ থেকে বেরিয়ে গেল মায়া। রুদ্র অনেকবার পিছু ডাকলো, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে হুট করে রেগে গেলি কেন? আমি কি দোষ করেছি? মায়া শুনল না, নিজের মতো বেরিয়ে গেল। রুদ্র কপাল চাপড়ালো, বীর বীর করে বলল, আল্লাহ, এই পাগলকে বোঝা আমার সাধ্যি না। কোথায় যে যাবো একে নিয়ে? উত্তপ্ত দুপুরে খেমে নিয়ে একাকার হয়ে বাড়ি ফিরল মায়া। ক্লান্ত ভঙ্গিতে সদর দরজা দিয়ে প্রবেশ করল ও। ড্রয়িং রুমে সোফায় একজন বসে আছে। মায়ার বাবা মুস্তাফিজ খান কারোর সাথে বসে গল্প করছেন। মায়া খেয়াল করে দেখল রুদ্রর বাবা রোহান চৌধুরী এসেছেন। দুজন হেসে হেসে কথা বলছেন। মায়া খুশি হয়ে এগিয়ে গেল তাদের দিকে। মিষ্টি হেসে সালাম দিল রোহান চৌধুরীকে। মায়ের দিকে তাকিয়ে আসলেন তিনি। প্রগাঢ় স্বরে বললেন, কেমন আছো প্রিন্সেস? ভালো আছি বাবাই, তুমি কেমন আছো? কথাটি বলল মায়া। তোমাকে দেখেই ভালো হয়ে গেছি। মামুনিকে আনুনি কেন? তোমার মামুনি অসুস্থ। কি হয়েছে মামুনির? আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে মায়া। আরে তেমন কিছু না, মাথা ব্যথা করছে তাই ঘুমাচ্ছিল। ডাকিনি আর, একাই চলে এসেছি। তক্ষুনি মিসেস মায়েরা খান নাস্তা নিয়ে এলেন। মুস্তাফিজ খান আর রোহান চৌধুরী ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু। একই কলেজেও পড়েছেন দুজনে, একেবারে বেস্ট ফ্রেন্ড যাকে বলে। তাই রুদ্রর আর মায়ের পরিবারের ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক। আর তাই ছোটবেলা থেকেই দুজন একসাথেই বড় হয়েছে। দুজনের বাসার দূরত্ব মাত্র 5 মিনিট। মায়ের মা মায়ের পাশে বসলেন, চারজনই গল্প করছে। মায়া গল্পে ঝুলি নিয়ে বসেছে রোহান চৌধুরীর কাছে। কথার মাঝেই রুদ্রর বাবা মায়াকে বললেন, প্রিন্সেস, তুমি একটু বাইরে যাও তো, আমরা বড়রা একটু কথা বলবো। মায়া মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো, চলে গেল গার্ডেনের দিকে। মুস্তাফিজ খান চিন্তিত হয়ে বললেন, কি এমন বলবি যে কেউ উঠিয়ে দিলি? তোর মনে আছে আমরা দুজন কি ওয়াদা করেছিলাম? ওয়াদা তো অনেক করেছি,
তুই কোনটার কথা বলছিস? মায়া রুদ্রর 8 মাসের ছোট। আমার এখনও মনে আছে, মায়া যখন জন্ম নিয়েছিল তখন তুই বলেছিলি, আমি যেটা চাই তুই আমাকে সেটা দিবি। আমি আমার ছেলের জন্য তোর মেয়েকে চেয়েছিলাম। তুই আমাকে কথা দিয়েছিলি দুজন বড় হলেই আমার মেয়েকে আর আমার ছেলের হাতে তুলে দিবি। আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। এখন ওরা দুজন বড় হয়েছে, আমরাও বুড়ো হয়ে যাচ্ছি। দুজনের বিয়েটা দেওয়ার এটাই সঠিক সময়। প্রস্তাবটা সুন্দর, কিন্তু আমাদের দুজনের মতামতটাও নেওয়াও প্রয়োজন। আমরা তো আর কিছু চাপিয়ে দিতে পারি না ওদের ওপর। যদিও আমি জানি মায়ার তরফ থেকে হ্যাঁই হবে। আমার মেয়ের ব্যক্তিগত কেউ নেই, আমি জানি। তুমি কি বলো মাহিরা? অবশ্যই। আর দুজনেই যেহেতু বেস্ট ফ্রেন্ড, তখন আমার মনে হয় না আপত্তি থাকবে। ভালোবাসাটা বিয়ের পর এমনিতেই হয়ে যাবে। তাহলে আমার রুদ্রর তরফ থেকেও হ্যাঁ থাকলো। আমি পৌঁছে মাত্র ওর সাথে কথা বলবো। তাহলে এই কথাই থাকলো, ভাবিকে নিয়ে আসিস, আর তার সাথেই তাহলে বিয়ের 3 তারিখ ঠিক করব। আলহামদুলিল্লাহ, তাহলে খুব তাড়াতাড়ি বেয়াই হতে যাচ্ছি আমরা, বলেই জড়িয়ে ধরলেন মোস্তাফিজ খানকে। মায়েরা খান উঠে দাঁড়ালেন, কিচেনে গিয়েই চট জলদি মিষ্টি নিয়ে আসলেন। রোহান চৌধুরী মুস্তাফিজ খানকে মিষ্টি খাইয়ে দিলেন। মায়ার পা দুটো স্থির হয়ে গেল, নিজেকে ধাতস্থ করতে সময় নিল। সে কি কল্পনা করেছে, নাকি মা বাবারা সত্যি সত্যি ওদের বিয়ে ঠিক করেছে? মায়া গার্ডেনে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে ফিরে আসছিল, কিন্তু বড়দের বলা কথাবার্তায় থমকে দাঁড়ালো। মায়ের বুকের মধ্যে এখনো ঠিপ ঠিপ শব্দ করছে। মনের মধ্যে নিজের প্রিয়জনকে একান্ত নিজের করে পাওয়ার আশা। আচ্ছা, ও কি আশায় বুক বাঁধবে, নাকি এই ইচ্ছা ভেঙে গুড়িয়ে যাবে? মায়া নিজেকে বুঝ দিল, আশা ভাঙবে কেন? মা বাবার নিজেরা ওদের বিয়ে ঠিক করেছে। মায়া যে পথে এসেছিল সে পথে আবার দৌড় দিল। একেবারে গার্ডেনে গিয়ে থামল। ইস, চারপাশটা এত সুন্দর লাগছে। একটু আগেই তো গার্ডেনে এসেছিল, তখন তো এত সুন্দর লাগেনি। নিজের প্রিয় মানুষকে বিয়ে করার খুশি বুঝি চারপাশ এত সুন্দর করে দিয়েছে। মায়া বলে চিৎকার করে পুরো গার্ডেনে দৌড়াতে থাকলো। ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। জমিলার মা গার্ডেনে এসেছিলেন টমেটো নিতে। জমিলার মা মূলত মায়াদের গার্ডেনে কাজ করে, মাঝে মাঝে কিচেনেও টুকিটাকি কাজ করে দেয়। মায়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল, হাত ধরে ঘোরাতে লাগলো তাকে। ম্যাডাম পইরা যাবো তো, সারে না আমারে। এই, তোমাকে না কতবার বলেছি আমাকে ম্যাডাম না ডাকতে, তারপরও তুমি ডাকছো। নাম ধরে ডাকবে, বুঝেছ? না ম্যাডাম, আপনারে নাম ধরে ডাকতে পারুম না। আপনারে আমার ম্যাডামই, কিন্তু আপনারে আজকে অনেক খুশি মনে হইতেছে। হ্যাঁ আন্টি, আজকে আমি অনেক খুশি, অনেক। মায়া অমায়িক হাসলো। জমিলার মাও হাসলো তার হাসি দেখে। জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না এত খুশি কিসের। মায়াকে তার অসম্ভব সুন্দর মানুষ মনে হয়, নয়তো তার মতো কাজের লোকের সাথেও কত সুন্দর আচরণ করে। মানুষটাকে খুশি দেখলেই ওর খুশি লাগে। মায়া জানে না সামনে ওর জন্য কি অপেক্ষা করছে, তারপরও সে এই খুশির মুহূর্তটা অনুভব করতে চায়। তো বন্ধুরা, তার জন্য কি অপেক্ষা করছে জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই শুনবেন। সঙ্গে থাকবেন আমাদের। ধন্যবাদ।